আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ বেলাল হোসাইন। আজকে আমরা প্রিন্সিপাল অফ পাওয়ার সিস্টেম ভিকে মেধা স্যারের বইয়ের অধ্যায় 6 নিয়ে আলোচনা করব। এই অধ্যায় 6 আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা অধ্যায়, কারণ অনেক ধরনের এক্সামেই এই অধ্যায়ের 6 রিলেটেডের ম্যাথ এসে থাকে। তো আমরা যদি এটার বেসিক কনসেপ্টটা খুব ভালোভাবে বুঝি, তাহলে আমরা খুব ইজিলি এই রিলেটেডের ম্যাথগুলা করতে পারবো। তো চলুন আমরা অধ্যায় 6 কি বলছে সেটা বেসিক থেকে বোঝার চেষ্টা করি। পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট মানে কি? পাওয়ার ফ্যাক্টর উন্নতি করতে হবে। তো সবার আগে আমাকে জানতে হবে পাওয়ার ফ্যাক্টরটা তাহলে কি, সংক্ষেপে পিএফ বলে। তো এই পিএফ তো আমরা সবাই জানি যে কারেন্ট এবং একটা এসি সার্কিটের কারেন্ট এবং ভোল্টেজের মধ্যবর্তী কসাইন মানকেই আমরা বলে থাকি পিএফ বা পাওয়ার ফ্যাক্টর। অর্থাৎ এটা যদি রেফারেন্স হিসেবে ধরি ভোল্টেজকে, তাহলে ভোল্টেজের পিছনে ল্যাগিং হিসেবে ধরলাম কারেন্ট। তো ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী যে কোণ, এই কোণটা অবশ্যই কি হইতে হবে? কস অ্যাঙ্গেল হইতে হবে। অর্থাৎ ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা, এটা হবে কসাইন মান হবে। অর্থাৎ ওই অ্যাঙ্গেলটাকে যদি আমি কস দিয়ে দেই, তাহলে যে ভ্যালুটা আসবে সেটাই হবে আমার কি? পিএফ ভ্যালু। তাহলে সংজ্ঞাটা এইভাবে হবে যে কোনো একটি এসি সার্কিটের কারেন্ট এবং ভোল্টেজের মধ্যবর্তী কসাইন মানকেই পাওয়ার ফ্যাক্টর বলে থাকে। তো এই যে পাওয়ার ফ্যাক্টরটা, এই পাওয়ার ফ্যাক্টরটা কয় ধরনের হয়? 3 ধরনের হয়। কি কি? একটা হচ্ছে ল্যাগিং, একটা হচ্ছে লিডিং, আর একটা ইউনিটি। তো একটা হলো কি ইউনিটি, 2 নম্বর হচ্ছে ল্যাগিং, 3 নম্বর হচ্ছে কি লিডিং। তাহলে এই 3 ধরনের পাওয়ার ফ্যাক্টর আমরা পাই। তো এই 3 ধরনের পাওয়ার ফ্যাক্টরের মধ্যে কোন পাওয়ার ফ্যাক্টরটা বেস্ট, সবচেয়ে ভালো? ইউনিটি। কেন ভালো? কেন ভালো সেটা আমরা দেখব। যে ইউনিটি এই কারণেই ভালো, অর্থাৎ এই যে কস থিটা সমান 1, ইউনিটি মানে কি 1। এই 1 কেন ভালো দেখুন, যে থিটা সমান কস ইনভার্স 1, কস রে ওই সাইডে নিয়ে গেলাম, তাহলে থিটা সমান 0 আসে। অর্থাৎ তারা বলতেছে যে কারেন্ট এবং ভোল্টেজের মধ্যে কোনো অ্যাঙ্গেলেই থাকবে না, অর্থাৎ তারা একই রেফারেন্স বারে অবস্থান করবে। মানে হচ্ছে এটা যদি ভোল্টেজ হয় তাহলে কারেন্ট এইটা হবে, অর্থাৎ দুইজনে একই লাইনে অবস্থান করতেছে। দেখুন এদের মধ্যে কোনো অ্যাঙ্গেল নাই। তো এই অবস্থায় যে পিএফটা পাবো, এই পিএফটা হবে সবচেয়ে ভালো পিএফ। কেন সবচেয়ে ভালো পিএফ সেটাও আমরা এখন প্রমাণে দেখব। তো আমরা আপাতত জানতেছি যে এই পিএফ ইউনিটি পিএফ সবচেয়ে ভালো। ওকে, এরপরে এটা হচ্ছে তাহলে কি, এটা লোডটা কি ধরনের লোডের ইউনিটি পিএফ হয়? রেজিস্টিভ লোডের। রেজিস্টিভ লোড কি? যেমন বাল্ব, ইলেকট্রিক বাল্বগুলো আমরা যেগুলো জ্বালাই, এগুলো হচ্ছে রেজিস্টিভ লোড। আবার হিটার, এগুলো রেজিস্টিভ লোড। আর ল্যাগিংটা তাহলে কি? আমরা সচরাচর যে সমস্ত লোডগুলা ইউজ করে থাকি ম্যাক্সিমামই হচ্ছে ল্যাগিং লোড। যেমন ফ্যান, মানে যেখানে কয়েল আছে, ইন্ডাকশন মোটরগুলা সব হচ্ছে কি ইন্ডাকটিভ লোড বহন করে। তো ইন্ডাকটিভ লোড যদি হয় তাহলে সেটা হবে কি ল্যাগিং পিএফ। অর্থাৎ এখানের অ্যাঙ্গেলটা হবে 1 এর কম। অর্থাৎ এটা তো ইউনিটির কম যত হবে তত তার অ্যাঙ্গেল আসবে। অর্থাৎ ধরি কস থিটা সমান কত? 0.8 ধরলাম। তো 0.8 যদি হয় তাহলে থিটা সমান কস ইনভার্স 0.8, তাহলে থিটা সমান 36.86। তাহলে কারেন্ট এবং ভোল্টেজের মধ্যবর্তী কোণ হবে কত? 36.86। তো সচরাচর আমরা এই ধরনের লোডটাই ইউজ করে থাকি, অর্থাৎ ল্যাগিং লোড আমাদের থাকে বাসা বাড়িতে। তো আমরা এই ল্যাগিং লোডটাকে উন্নতি করি, অর্থাৎ ল্যাগিং লোডটাকে কোনো ইকুইপমেন্ট বা কোনো যন্ত্র বা কোনো কিছু ব্যবহার করে সেটাকে আমরা কি করি? ইউনিটির কাছাকাছি নেই। অর্থাৎ এই কারেন্টের ভ্যালুটাকে আস্তে আস্তে চেষ্টা করি যাতে ভোল্টেজ এবং কারেন্টে এক জায়গায় অবস্থান করে, অর্থাৎ এদের মধ্যে যেন কোনো কোণ না থাকে। এই জন্য আমরা কিছু ইকুইপমেন্ট ইউজ করি। এই যে আমরা পাওয়ার ফ্যাক্টরটা উন্নতি করতে চেষ্টা করতেছি, এই সিস্টেমটাই হচ্ছে কি পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট। অর্থাৎ
আমাদের অধ্যায়টায় পড়ব আমরা কিভাবে আমরা পাওয়ার ফ্যাক্টরটা উন্নতি করব, অর্থাৎ আমরা কিভাবে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে কোনো ফেজ ডিফারেন্স রাখবো না, এই রিলেটেড আজকে আমাদের অধ্যায়ের মূল উদ্দেশ্য। আর একটা লিডিং হচ্ছে কি ক্যাপাসিটিভ লোডের ক্ষেত্রে লিডিং পিএফ হয়, অর্থাৎ এখানে পিএফটায় সামনে একটা মাইনাস চলে আসবে, যেমন -0.8, যেমন এটা হয়েছিল কত +0.8, তখন হবে -0.8। এটা মানে দাঁড়াবো বুঝবো আমরা যে এটা কি লিডিং পিএফ। তাহলে ইউনিটি, ল্যাগিং, লিডিং, সবচেয়ে ভালো কি ইউনিটি। তারপরে সচরাচর আমরা যে লোডগুলো ইউজ করি সব কিছুই ইন্ডাকটিভ লোড, ক্যাপাসিটিভ লোড খুবই কম থাকে। আমরা এই ক্যাপাসিটিভ লোডটা ইউজ করে ল্যাগিং লোডটাকে ডেভেলপ করে ইউনিটিতে নিয়ে আসব, মানে ইমপ্রুভ করার চেষ্টা করব। ইমপ্রুভ করলে সুবিধাগুলো কি কি হয় আগে সেটা দেখি। যেমন আমরা এসি সিরিজ সার্কিটের ক্ষেত্রে দেখছিলাম যে কি সিরিজ সার্কিটের সবসময় কারেন্ট সমান, যখন এটার ভেক্টর অঙ্কন করতে যাই তখন কি করি, এই কারেন্টকে রেফারেন্স হিসেবে ধরে নেই। আবার যখন আমরা প্যারালাল সার্কিটের ভেক্টর অঙ্কন করি এবং এটা যদি ল্যাগিং, যেহেতু ইন্ডাকটিভ দিচ্ছি তাহলে ল্যাগিং হলে কি হবে, কারেন্ট কি পিছনে হবে, কার পিছনে হবে, ভোল্টেজের পিছনে হবে, তাহলে ভোল্টেজ মুখের সামনে চলে যাবে, ভোল্টেজ দেখুন রেফারেন্স হিসেবে আই ধরছি। এটা হচ্ছে একটা টেকনিক যে তার ভেক্টর অঙ্কন করার। আবার যখন এটা প্যারালাল হবে, ধরলাম এটা এরকম প্যারালাল, এটা ইন্ডাকটিভ লোড, তো প্যারালাল যদি হয় তাহলে ভেক্টরটা কিভাবে অঙ্কন করতে হয়, তখন কি করতে হয়, ভোল্টেজকে রেফারেন্স ধরতে হয়, কেননা প্যারালাল শাখার ভোল্টেজ সমান, তো ভোল্টেজ রেফারেন্স ধরতে হয়। তাহলে এটা ল্যাগিং কিরকম হবে, এই 0 থেকে ল্যাগিং, এটা হচ্ছে কি আই, এটা হচ্ছে থিটা কোণে ল্যাগিং আছে, এটা ল্যাগিং। তো সিস্টেমটা কি দাঁড়াচ্ছে যে আমার টেকনিকটা জানতে হবে, আমি যে ভেক্টরটা করব কোনভাবে ভেক্টরটা করলে সবচেয়ে সহজ হবে, এই মাধ্যমটা জানতে হবে। তো এটার ক্ষেত্রে যখন আমরা ত্রিভুজের ইম্পিডেন্স ভেক্টর অঙ্কন করব অথবা আমরা এটার ভেক্টরটা অঙ্কন করতে যাব তাহলে কি রকম হয়, তো এটার ক্ষেত্রে আমরা কিলোওয়াটকে রেফারেন্স বার হিসেবে নিব। তো রেফারেন্স হিসেবে কি ধরলাম, কিলোওয়াট ধরলাম। দেখি যে আমার ইউনিটি করাতে, অর্থাৎ ইউনিটির দিকে যত কাছাকাছি যাব তত কি ইফেক্ট হয়, এই জিনিসটা বোঝার জন্যই মূলত আমরা এটা করব, বুঝতেছি। তো এটা কি কিলোওয়াট। তো এখন এটা আমার বাসা বাড়িতে আছে ধরলাম, বা আপনার একটা ফ্যাক্টরি আছে, সেই ফ্যাক্টরির লোড হচ্ছে 100 কিলোওয়াট। ওকে, এখন আপনি কি করছেন, এই 100 কিলোওয়াট লোড 0.8 পিএফ এ চালাচ্ছেন, 8 পিএফ এ চালাচ্ছেন, বুঝুন 0.8 পিএফ এ আপনি চালাচ্ছেন। তো যদি চালান তাহলে আপনার কারেন্টের পরিমাণ কিরকম ইফেক্ট করবে, ভোল্টেজ তো কনস্ট্যান্ট, ভোল্টেজ মাথায় রাখবেন, ভি সবসময় কনস্ট্যান্ট, এটার কোনো পরিবর্তন হবে না, আপনার পিএফ এর পরিবর্তন হবে, সেই অনুযায়ী আপনার কারেন্টের পরিবর্তন হবে। কেননা আমরা কি জানি, ভি আই কস থিটা, এটা হচ্ছে কি পাওয়ার, অ্যাক্টিভ পাওয়ার, অর্থাৎ যেটা আমি ব্যবহার করব, যার কারণে আমার বিল আসবে, যেটা আমি ব্যবহার করব, তাহলে এটা হচ্ছে কি অ্যাক্টিভ পাওয়ার। আর এটা হচ্ছে ভোল্টেজ, এটা হচ্ছে কারেন্ট, এটা হচ্ছে কস থিটা, এটা কনস্ট্যান্ট। এখন যদি পিএফ আমি 0.8 চালাই, তাহলে 0.8 যদি চালাই তাহলে ভোল্টেজ এবং কারেন্ট অর্থাৎ আপাত পাওয়ার, এইটা হচ্ছে আপাত পাওয়ার, এটা হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার, এটার পাওয়ারের নাম হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার। আচ্ছা, তো আমি যেটা আপনাদের বুঝাইতে চাচ্ছি 0.8 কত আসে, 36.86 অ্যাঙ্গেল, এটা তাহলে এটা আসলে কত, কেভিএ, আর এটা হচ্ছে কেভিএআর। ওকে, তো 0.8 যদি চালাই তাহলে এটার কেভিএ আসে কত দেখি, 100/0.8, কেভিএ আসে 125। ওকে, তো কেভিএ যদি 125 আসে তাহলে কেভিএআর কিলোভার কত আসে, তো কিলোভার আসবে, কিলোভার হচ্ছে কত, ভি আই সাইন থিটা। তো ভি আই সাইন থিটা যদি হয় তাহলে অ্যাঙ্গেল কত আছে, 36, তাহলে সাইন 36 বসাই, সাইন 36.86 গুণন 125, তাহলে আসে কত,
74.98 kVAR। এখন এইখানে দেখুন আমি কতই চালাচ্ছি, 0.8 PFA চালাচ্ছি আমার। তো 0.8 PFA চালাতে আমার কারেন্ট কত আসে দেখি তো। কারেন্ট অ্যাক্টিভ কত, পাওয়ার কত, অ্যাক্টিভ পাওয়ার 100, এটার কত কিলোওয়াট। এটা কিন্তু খুব ভালোভাবে বুঝুন, এটা অনেক একটা বেসিক কনসেপ্ট। তাহলে ভোল্টেজ হচ্ছে কত, ভোল্টেজ ধরলাম 400, তাহলে এটা কনস্ট্যান্ট 400, পিএফ কত 0.8। ওকে, এখন আমার কারেন্ট কত আসে দেখি, 100 গুণন 1000 ভাগ 400 গুণন 0.8, তাহলে আসে কত 312.5 এম্পিয়ার। কত, 312.5 এম্পিয়ার। আচ্ছা, এখানে 0.8 পিএফএ চালালে কারেন্ট আসে কত, 312.8 এম্পিয়ার। ওকে, তো এই কারেন্টের উপরেই তো আমার কি পরিমাণ কারেন্ট আসবে সেটার উপরেই তো আমার বিলটা ডিপেন্ড করবে। তো এখন দেখি, তখন কিন্তু আমার কিলো ভাড়া আসছে কত, এত বিল হবে এটার কারণে। তো এখন আর এটার ভিতরে এম্পিয়ার, অর্থাৎ কারেন্টের পরিমাণ যত বেশি হবে বিলের পরিমাণ তত বেশি হবে, লসের পরিমাণ তত বেশি হবে। কেননা আমরা কি জানি, লাইনের মধ্যে আই স্কয়ার আর লস হয়, আই স্কয়ার আর, অর্থাৎ কারেন্টের পরিমাণ যত বেশি হবে লস তত বেশি হচ্ছে। দেখুন, তত বেশি হচ্ছে, কারেন্ট যত বেশি লস তত বেশি, লস যত বেশি ভোল্টেজ রেগুলেশন তত কম, তত খারাপ হবে। তাহলে ভোল্টেজ রেগুলেশন কম মানে কি, ভোল্টেজ রেগুলেশনের মান বেশি আসবে, বেশি মানে ভোল্টেজ রেগুলেশন ভালো না। তাহলে ভোল্টেজ রেগুলেশনও ভালো হচ্ছে না, তাহলে কম কারেন্টের পরিমাণ বেশি হওয়াতে এই ইফেক্টগুলা হচ্ছে। আচ্ছা, এখন আমি এটার এই যে কেভিএআর, আমি এই পরিমাণ ক্যাপাসিটর লোড লাগাবো। ক্যাপাসিটর লোড যদি লাগাই তাহলে কি হবে, ক্যাপাসিটর লোড কি হবে, যেহেতু প্লাস মাইনাস, ল্যাগিং লিডিং মাইনাস হয়। তো আমি যদি এইটা আর এইটাকে কেটে দিতে পারি, অর্থাৎ এই সমপরিমাণ ক্যাপাসিটর লোড লাগাইতে পারি, তাহলে কি হবে, আমার এই লেভেলটা, অর্থাৎ এই যে কিলোওয়াটের লেভেলটায় এই যে কেভিএটা সমান সমান কিলোওয়াট হয়ে যাবে। অর্থাৎ ওই যে ভোল্টেজ আর কারেন্ট একই লাইনে চলে যাবে। তো ভোল্টেজ আর কারেন্ট যদি একই লাইনে যায় তাদের মধ্যে কোনো অ্যাঙ্গেল থাকবে না। আর যদি তাদের মধ্যে কোনো অ্যাঙ্গেল না থাকে তাহলে কি হবে, আমার কেভিএ এর পরিমাণ 100 হয়ে আসতেছে। দেখুন, এই যে কেভিএ এর পরিমাণ 125 হয়েছিল না, তখন 100 কিলোওয়াটে আসবে। অর্থাৎ কেভিএ এর পরিমাণ যত কম হবে তত আমার পিএফ ভালো হবে, তত আমার কারেন্টের পরিমাণ কম আসবে। কারেন্টের পরিমাণ যত কম আসবে তত আমার লস কম হবে, যত আমার লস কম হবে তত আমার বিল কম আসবে, তত আমার ইনসুলেশন, অর্থাৎ যে কপারের ক্যাবলগুলো ইউজ করব, ক্যাবলের সাইজ কম হলেই হবে। একুরেট জিনিসটা আমি তখন পরিমাপ করতে পারবো। তো এখন আমি পিএফ উন্নতি করলাম, ধরলাম আমি কিছু ক্যাপাসিটরের কানেক্ট করছি, হইতে পারে এই পিএফ উন্নতির 3-4টা ধাপ আছে, অর্থাৎ 3-4টা ইকুইপমেন্ট আছে। হইতে পারে আপনি সিনক্রোনাস কন্ডেন্সার ইউজ করছেন বা ফেজ অ্যাডভান্সার ইউজ করছেন, অথবা আপনি ক্যাপাসিটর ব্যাংক ইউজ করছেন। তো আমরা ওইগুলা বিশদ আলোচনা করব পরবর্তী লেকচারে। তো আপাতত আমি ধরে নিচ্ছি কোনো একটা মাধ্যম ইউজ করে আমি পিএফটা ডেভেলপ করব বা ইমপ্রুভ করলাম। আচ্ছা, কি পরিমাণ ইমপ্রুভ করলাম, আগে চালাইছিলাম 0.8, এবার আমি চালাবো, এই আমার এই ফ্যাক্টরিটায় চালাচ্ছি, কিছু পাওয়ার ফ্যাক্টর উন্নতি করে 0.95 পিএফে চালাবো। তখন 0.8 চালাতে আমার 312 আসছে, তো এবার 0.95 চালাবো। তো 0.95 যদি চালাই তাহলে কিরকম হয় দেখি, এটা কত, 100 কিলোওয়াট। কিলোওয়াটের তো কোনো পরিবর্তন হবে না, কিলোওয়াট তো সেম, খালি পরিবর্তন হচ্ছে কিসের, পিএফ যত কমতেছে তত আমার কেভিএ পরিমাণ বাড়তেছে। যত কেভিএ বাড়তেছে পিএফ যত, দেখুন পিএফ যত কমতেছে কেভিএ এর পরিমাণ তত বাড়তেছে, এবং এই যে ভি এর পরিমাণ যত বাড়তেছে রিঅ্যাক্টিভ পাওয়ারও তত বাড়তেছে, অর্থাৎ আপাত পাওয়ারও বাড়তেছে, রিঅ্যাক্টিভ পাওয়ারও বাড়তেছে। এইবার দেখবেন যে পিএফ এ আমি চালাবো কেভি এর পরিমাণও কমে আসবে
এটা ডেভেলপ করছি, এটাও কমে যাবে, এটাও কমে যাবে। তো চলুন দেখি তাহলে কি হয়। তো 0.pf যদি 0.95 হয়, পিএফ যদি 9 হয় তাহলে 0.95 হয়, তাহলে cos থিটা সমান সমান 0.95, থিটা সমান সমান তাহলে কত, cos ইনভার্স 0.95, তাহলে কত আসে 18.19। তাহলে দেখুন এইখানে অ্যাঙ্গেলটা আসছে কত 18.19, তখন অ্যাঙ্গেল ছিল কত 36.86, এবার অ্যাঙ্গেল কমে আসছে, দেখুন অ্যাঙ্গেল কমে আসছে। তাহলে অ্যাঙ্গেল যদি কমে আসে তাহলে এটা কত আসবে, কেভিএ কত হবে, কেভিএর তাহলে হবে যে আমরা কি জানি, দেখুন এখন এইটাকে আমরা কি করব 0.8 দিয়ে ভাগ দিব, কেননা আমরা তো সিস্টেমগুলো অলরেডি জানি। যেমন cos থিটা ভূমি ভাগ অতিভুজ, এটা তো আমরা জানি। তো ভূমি ভাগ অতিভুজ, ভূমি যদি আমার 100 হয় 100 কিলোওয়াট, অতিভুজ আমাকে বাইর করতে হবে, তাহলে cos থিটার ভ্যালু আমি জানি কত 0.95, তাহলে অতিভুজ আমাকে বাইর করতে হবে, তাহলে অতিভুজ কত কেভিএ হচ্ছে, তাহলে cos থিটা যদি ওখানে যায় তাহলে 100 ভাগ 0.95, 105.26, দেখুন কেভি এর পরিমাণ কমে গেল, 105.26 হয়ে গেছে। তো পিএফ ডেভেলপ করলাম, কোনো মাধ্যমে পিএফ ডেভেলপ করাতে কেভি এর পরিমাণ কমে গেছে। ওকে, তাহলে কেভিএআর মানে রিঅ্যাক্টিভ পাওয়ারের পরিমাণ তাহলে কি কমলো, দেখি তাহলে রিঅ্যাক্টিভ পাওয়ার কতটুকু কমছে। তো রিঅ্যাক্টিভ পাওয়ারের যদি আমাকে এবার এইটা নির্ণয় করতে হবে, তো এটা কি লম্ব, এটা কি অতিভুজ, এটা কি ভূমি, তাহলে যদি আমাকে এটা নির্ণয় করতে হয় তাহলে আমরা সূত্র কি জানি, যে লম্ব যেহেতু বাড়ি করতে হবে তাহলে আমরা সাইনের সূত্র ফেলাবো। সাইন কিভাবে, অথবা কেভিএআর সমান সমান আমরা কি জানি VI সাইন থিটা। তো এইভাবে তো নির্ণয় করতে পারতেছি। আবার আরেকটা অন্যভাবে নির্ণয় করতে কি পারতেছি, সাইন থিটা সমান সমান কত, লম্ব ভাগ অতিভুজ, তো লম্ব আমাকে বাইর করব, কেভিএআর লম্ব আমি বাইর করব, তাহলে অতিভুজ আমার জানা আছে, তাহলে অতিভুজের সাথে সাইন থিটা গুণ করে দিব। তো অতিভুজ কত আছে আমার 105.26, এর সাথে সাইন থিটা দিব। তো থিটা সমান সমান আমার যদি 18.19 হয়, তাহলে সাইন 18.19 গুণন 105.26, তাহলে আসে আমার কত 32.86 কেভিএআর। তাহলে এখানে কেভিএআর পরিমাণের কত আসলো 32.86 কেভিএআর। তাহলে আমার কেভিএআর পরিমাণ দেখেন কমে গেছে। তো পিএফ বাড়াইলাম, পিএফ বাড়াতেই অ্যাঙ্গেলের পরিমাণ কমে গেল, অ্যাঙ্গেলের পরিমাণ কমে যাওয়াতে কেভিএ অর্থাৎ আপাত পাওয়ারের পরিমাণ কমে গেল, এটা কমে গেল মানে রিঅ্যাক্টিভ পাওয়ারও কমে গেল। তাহলে কারেন্ট কি হইল সেটা একটু দেখি। কারেন্ট এবার নির্ণয় করব। কারেন্ট যদি নির্ণয় করি আমরা কি জানি, অ্যাক্টিভ পাওয়ার সমান সমান VI cos থিটা। ভোল্টেজ তো কনস্ট্যান্ট, ভোল্টেজ কনস্ট্যান্ট কত 400 ভোল্ট, অ্যাক্টিভ পাওয়ার কত 100 কিলোওয়াট, 100 কিলোওয়াট, 100 গুণন 1000, 100 কিলোওয়াট, তাহলে কিলো কের জন্য 1000, তাহলে ভোল্টেজ কত 400। আই নির্ণয় করবো, cos থিটা এখানে আসলো 0.95, তাহলে সমান সমান কি আই, তাহলে কত আসে সেটা দেখব। তাহলে কত 100 গুণন 1000 ভাগ 400 গুণন 0.95, তাহলে আসতেছে কত 263.157 এম্পিয়ার। তো দেখুন তো পিএফ উন্নতি করলাম, কারেন্টও কমে গেল, কারেন্টের পরিমাণ কমে গেল, কারেন্টের পরিমাণ কমে গেল মানে লসের পরিমাণ কমে যাবে, আই স্কয়ার আর লসের পরিমাণ কমে যাবে, লসের পরিমাণ কমে যাবে মানে কি আগের তুলনায় আরেকটু ভোল্টেজ রেগুলেশন ভালো হয়ে গেল, তাহলে আগের তুলনায় ভোল্টেজ রেগুলেশন ভালো হলো। এখন যদি আমি পিএফ ইউনিটিতে নিয়ে যাইতে পারি, এত সময় কি ছিল ল্যাগিং গুলাই ছিল, আমি কিছু লিডিং দিয়ে
তাকে এটা করছি, এই পরিমাণ ল্যাগিংয়ে চালাইছিলাম, এরপরে ল্যাগিং কিছুটা বাড়াইছি। তো এইখান থেকে কতটুকু কেভিআর বাড়ছে, মানে ডেভেলপ করতে কতটুকু কেভিআর আপনাকে ইউজ করতে হয়েছিল? 74.98 বিয়োগ এখানে কত, এটার কেভিআর কত, 32.86, অর্থাৎ আমার 42.12 কেভিআর লাগাইয়ে আমাকে এটা এই পরিমাণ পিএফ আনতে হয়েছে। অর্থাৎ আমি যদি এই পিএফ ইউজ করি তাহলে আমার ডেভেলপ হচ্ছে কত, 42.12 কেভিএআর এর এই সমতুল্য পরিমাণ যদি আমি ডিভাইস লাগাই তাহলেই শুধুমাত্র 0.95 পিএফ এ আসবে। তো 0.95 পিএফ যদি হয় তাহলে আমার কারেন্টের পরিমাণ এই পর্যায়ে আসতেছে। কারেন্টের পরিমাণ এই পর্যায়ে আসলে আমার কি হচ্ছে, লসের পরিমাণ কমে যাচ্ছে। তো যদি আমার এটা ইউনিটি হয় তাহলে কিরকম হবে? যদি আমার ইউনিটি হয় অর্থাৎ পিএফ আমার 1, অর্থাৎ cos θ = 1, অর্থাৎ θ = cos ইনভার্স 1, অর্থাৎ θ = 0। যদি এবার θ = 0 হয়, অর্থাৎ এই যে এর আগে এরকম একটা অতিভুজ ছিল আপাত পাওয়ার, এবার এটা কি হয়েছে, সম্পূর্ণ ডেভেলপ হয়েছে, অর্থাৎ এখানে এদের মধ্যে কোনো অ্যাঙ্গেল নাই। তাহলে এইটাই হচ্ছে কিলোওয়াট, এটাই হচ্ছে কেভিএ, কেননা তার মধ্যে কোনো অ্যাঙ্গেল নাই। আর তাহলে কি হচ্ছে, কেভিএআর = 0, কোনো কেভিএআর নাই। দেখুন আছে, কেননা কেভিএ আর কিলোওয়াট তো সেম হয়ে গেছে, অর্থাৎ কেভিএ কোনো অ্যাঙ্গেল নাই, তো তাদের মধ্যে কোনো অ্যাঙ্গেল নাই, মানে তারা ইউনিটিতে আছে। তাহলে তাদের মধ্যে যদি কোনো অ্যাঙ্গেলই না থাকে তাহলে কেভিএআর অর্থাৎ রিঅ্যাক্টিভ পাওয়ার আমি পাবো কই? আমরা মূলত আমাদের উদ্দেশ্য থাকে রিঅ্যাক্টিভ পাওয়ারের পরিমাণ কমে নিয়ে আসা। যত কম রাখতে পারবো তত আপনার বিদ্যুৎ বিল সাশ্রয়ী হবে, তত আপনি আপনার যে কেবলগুলো ইউজ করবেন কেবলগুলো গরম হবে না, অর্থাৎ লস কম হবে, তার মানে আপনার সাশ্রয়ী ভালো হবে, ভোল্টেজ রেগুলেশন ভালো হবে। তো এখন আমি যদি পিএফ ইউনিটি করি সেক্ষেত্রে বা 1 করি, সেক্ষেত্রে আমার তাহলে কারেন্টের পরিমাণ কীরকম আসে, আই সমান তাহলে এটা কি জানি, ভি কস থিটা সমান অ্যাক্টিভ পাওয়ার, মানে এই পাওয়ার তো সবসময় সেমই থাকবে, কেননা আমি এইটা পরিমাণ লোড নির্ণয় করতেছি। তাহলে কত, 100 গুণন 1000 ভাগ ভি কত, ভি হচ্ছে 400 কনস্ট্যান্ট ধরছিলাম। এবার এটা সমান কত, 1। তাহলে এবার আই সমান কত আসে দেখি, অর্থাৎ আই সমান 100 গুণন 1000, কিলোওয়াটকে ওয়ার্ডে নিবন্ধন করলাম, ভাগ 400, 250। দেখুন এবার সবচেয়ে কারেন্টের পরিমাণ কম আসছে। যখন আমি 95 করেছিলাম তখন 263 আসছে, এইবার আসছে কত, 250 এম্পিয়ার, সবচেয়ে কম। এর চেয়ে আর কম কারেন্ট আনা সম্ভব না। এই 400 ভোল্টেজে, অর্থাৎ ভি সমান 400 ভোল্টেজে 100 কিলোওয়াটের জন্য এর চেয়ে আর কম কারেন্ট আনা সম্ভব না। আপনি যদি এই কারেন্টে চালাইতে পারেন তাহলে আপনার সবচেয়ে সাশ্রয় হবে এবং সবচেয়ে কম লস হবে। তো কি কারণে আমি পিএফ ডেভেলপ করতে চাচ্ছি, এই সিস্টেমটা তো আমরা বুঝলাম যে পিএফ ডেভেলপ করাতে আমার কারেন্টের পরিমাণ কমে আসতেছে, রিঅ্যাক্টিভ পাওয়ারের পরিমাণ একেবারেই কমে আসতেছে এবং আপাত পাওয়ারের পরিমাণ একেবারেই কমে আসতেছে। এগুলো হচ্ছে আমার সুবিধা, যার কারণে কি হচ্ছে, আমার লসের পরিমাণ কম হচ্ছে। লসের পরিমাণ কম হচ্ছে বিধায় কি হচ্ছে, আমার ইফিসিয়েন্সি ভালো হচ্ছে, রেগুলেশন ভালো হচ্ছে, ওভারঅল যে আমি কেবলটা ইউজ করছি কেবলটা আমার ক্ষয়প্রাপ্ত কম হচ্ছে, কেবলের আয়ুকাল বেড়ে যাবে, আবার কম কেভি এর পরিমাণ কমে গেছে না, যার কারণে যে ডিভাইসটা ইউজ করবেন ডিভাইসের সাইজও কমে আসবে। তো ওভারঅল এগুলো হচ্ছে তার সুবিধা। তো আমাদের উদ্দেশ্য সব সময় এই ইউনিটির কাছাকাছি নিয়ে আসা, পিএফটা যেন ইউনিটির যত কাছাকাছি রাখা যায়, তাহলেই শুধুমাত্র আমাদের সাশ্রয় হবে। তো আজকের লেকচারে এটাই আমি বোঝাতে চেষ্টা করলাম যে পিএফ কেন দরকার, পিএফ উন্নতি করা কেন প্রয়োজন, এই বিষয়টা এর পরের লেকচারগুলোয় যখন আমরা পিএফের এই উন্নতিকরণের প্রকারভেদগুলো দেখব, দেন কিছু ম্যাথ দেখব এবং কোন ধরনের সর্বাপেক্ষা সাশ্রয়ী মিতব্যয়ী যে পিএফ আছে সেটার সম্পর্কেও জানবো এবং কেভিআর যে কেভিআরগুলো আমরা ইউজ করব,
কেভিআরের কস্ট কি পরিমাণ, কস্টের পরে কি পরিমাণ লাভ হলো, কি পরিমাণ লস হবে, এই হিসাবগুলো আমরা করব। কেননা এই ম্যাথগুলো প্রায়ই এক্সামে এসে যায়। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে কি, আমাদের উদ্দেশ্য হচ্ছে বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার করে দেন ম্যাথ করা। তো আজকে আমরা বেসিক কিছু আলোচনা করলাম, এর পরবর্তীতে যখন আমরা এর প্রকারভেদ এবং ম্যাথগুলা নিয়ে আলোচনা করব।